আজকে আমি দেখাচ্ছি প্রিজমেটিক কম্পাসের ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রিডিং কীভাবে নিতে হয়। তো ক্লকওয়াইজ বলতে এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, তারপর আবার এতে আসবে, তাই তো? তার মানে এই এ থেকে বিকে দেখব, বি থেকে সিকে দেখব, সি থেকে ডিকে দেখব, ডি থেকে একে দেখব। এটা হচ্ছে ক্লকওয়াইজ। হয়ে গেল। অ্যান্টি ক্লকওয়াইজ যদি মাঠের মধ্যে থাকে তাহলে ক্লকওয়াইজ ডান দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ কী করবে? বাঁ দিকে ঘুরবে। এটা এ হবে, এদিকে হবে বি, এদিকে হবে সি, এদিকে হবে ডি, এদিকে হবে এ। অর্থাৎ এ থেকে বিকে দেখব, বি থেকে সিকে দেখব, সি থেকে ডিকে দেখব, ডি থেকে একে দেখব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেশন? এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই দুটোর কী পার্থক্য হচ্ছে? ঘোরার পার্থক্য। সাথে দেখ, এটা এদিক দিয়ে ডান দিকে ঘুরলো, আর কী বলে রিডিং কিন্তু ডান দিকে ঘুরবে। মানে এই যে প্রিজমেটিক কম্পাস, এই যে যন্ত্র দেখা, এটার রিডিং কিন্তু সবসময় ক্লকওয়াইজই আছে, রিডিং ক্লকওয়াইজ। এবার তুমি ডান দিক দিয়ে রিডিং ঘুরছো না বাম দিক দিয়ে ঘুরছো সেটা খালি দেখতে হবে। মানে এখানে রিডিং সবসময় ক্লকওয়াইজই ঘুরবে, কিন্তু স্টেশনগুলো অ্যারেঞ্জমেন্ট ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। মানে অর্থাৎ এ থেকে ডান দিকে বি সি ডি হতে পারে, অথবা এ থেকে বাম দিকে বি সি ডি হতে পারে। ঠিক আছে, তাহলে এদিকে একটু সাইড দাও। এটা যদি আমরা এ ধরি, স্টেশন থেকে সাইড দাও, এটা স্টেশন এ, তাহলে এই যে এটা যদি এ হয়, এটা বি, তাহলে আমি কি ঘড়ি কাটার উল্টো দিকে ঘুরছি? এটা বি, ওই যে ছাতা সি, এই যে ডি। ওরা ইয়া করে কর, ল্যান্ডস্কেপ করে কর, একরকম করে কর যেরকম। এটা আবার এ, তাহলে এ বি সি, এ বি সি ডি এ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আর যদি তোর হচ্ছে এইটা এ, এইটা বি হতো, এরপর একদম যা ওখানে যা, এই যে এরপরে এটা যদি বি হয়, তাহলে দেখ ডান দিক দিয়ে ঘুরছি, তাহলে এ বি সি, এখানে একজনের এটা হচ্ছে ডি। তাহলে ডান দিক দিয়ে ঘুরলে ক্লকওয়াইজ, বাম দিক দিয়ে ঘুরলে অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু রিডিং সবসময় ক্লকওয়াইজ। রিডিং নিয়ে তোমাদের কিছু করতে হবে না, তোমরা দেখবে যা রিডিং আসবে তাই লিখবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্টেশন এ। এবার এটা ধরো প্রিজমেটিক কম্পাসের বেসিক কিছু রুলস আছে। এখানে আসো, এগিয়ে আসো একটু, যন্ত্রটাকে আগে দেখে না সবাই। তোরা এখানে যন্ত্রে কি কি বেসিক রুল আছে সেটা হচ্ছে নাম্বার 1, এটা তো বন্ধ থাকে, এরকম ঘোরানো থাকে। এইখানে একটা ক্যাপ আছে, এই যে ক্যাপটা বন্ধ থাকে। তাহলে প্রথম কাজ হচ্ছে প্রিজমেটিক কম্পাসের ইয়াটা কই, কি বলে, হেডটা, ঢাকনিটা কোথায়? এখানে আছে, কোথায়? নিয়ে একদম শুরু থেকে দেখাচ্ছি। এটা এইরকম থাকবে, এইরকম লাগানো থাকে, তাই তো? এই যে এটা এরকম থাকে প্রিজমেটিক কম্পাস। তোমাদের কাজ কি? প্রথমে এটাকে খুলতে হবে। খুলে প্রথম কাজ এই হেডটাকে সরাতে হবে। এই যে এই ফুটোটাকে বন্ধ আছে, এই যেটা বন্ধ থাকে, তুমি এটা দিয়ে, এটা যদি এই অবস্থায় তুমি দেখো, এই যে খুললাম, ধরো খোলার পরে তারপর বলছি এটাকে উঠানোর পরে ছেড়ে দিলাম। এবার এই যে হেডটা আছে, এটাকে না সরিয়ে যদি আমরা দেখি তাহলে কোনো কিছু দেখা যাবে না, সব অন্ধকার দেখা যাবে, কালো দেখা যাবে। সেই জন্য এখানকার হেডটা দেখে নিতে হবে সরানো আছে কিনা। সরিয়ে নিলাম, এটাকে স্ট্রেট করে দিলাম। এটাকে উপর নিচ করতে পারি, এই যে ওপরে, এই যে নিচে। যখন কোনো রিডিং ঘোলা দেখা যাবে, অস্পষ্ট, ভালো লাগছে না, তখন এটাকে উঁচু নিচু করবি। অনেকটা জুমের মতো কাজ করে, ক্লিয়ার হয়ে যায়। এটাকে উঁচু নিচু করে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তো এটা মেন কাজ। এটা হচ্ছে প্রিজম, এই যে ত্রিকোণাকার প্রিজমের কাজটা আছে। এখানকার যে রিডিংটা আছে, উল্টো রিডিংটাকে সোজা করে দেবে। এই প্রিজমের কাজ হচ্ছে এটা। আর এই যেখানে দেখো দুটো সানগ্লাস আছে, এগুলো সানগ্লাস। যদি সূর্যের আলো, আমি যখন এদিক দিয়ে দেখবো, সূর্য চোখে লাগছে, রিডিং দেখা যাচ্ছে না, ঝলসে যাচ্ছে, তখন এই সানগ্লাসটাকে উঠিয়ে দিবি। উঠিয়ে দেখবি ক্লিয়ার, চোখে লাগবে না। চোখে যেরকম সানগ্লাস পরা যায়, ঠিক ওই রকম এটাও সানগ্লাস, প্রিজমেটিক কম্পাসকেও সানগ্লাস পরানো যায়। আরও ঝলসে যায়, তাহলে দুটো লাগাবি। কোনটা দিয়ে ভালো লাগে দেখা যায় সেটা দিয়ে দেখবি ভালো লাগবে দেখতে, চোখে অত অস্বস্তি লাগবে না। তাহলে এদিকে ডান দিকের ফাংশন শেষ। এবার বাম দিকে দেখো, এই যে তোমার হচ্ছে হর্স হেয়ার, এটাকে বলা হয় হর্স হেয়ার, ঘোড়ার চুল। যদিও এটা সুতো লাগিয়ে দিছে, কিন্তু এটা ঘোড়ার লেজের চুল লাগানোর কথা ছিল এখানে। হর্স হেয়ার, নামই হচ্ছে হর্স হেয়ার। কারণ কি না, কেন? কারণ এটা ঘোড়ার চুলটা হচ্ছে টেম্পারেচারে
চেঞ্জ হয় না, কোনো আঁকা বাঁকা হবে না, কিচ্ছু হবে না, ও একদম পরিবর্তনহীন অবস্থায় আছে। তাই হর্স হেয়ার লাগানো হয়, ঘোড়ার চুল লাগানো হয়, কিন্তু এরা কোম্পানি আমাদের বোকা বানিয়ে সুতো লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস আছে এখানে, একটা মিরর আছে, এই যে একটা মিরর আছে এখানে। এই মিরর দিয়ে আমরা চাইলে উল্টো পাশে রিডিংকেও নিতে পারবো। ওই পাশে রিডিং, ব্যাকওয়ার্ড রিডিং কত আছে সেটা সিস্টেম আছে, একটা টেকনিক, এটা পরে দেখাচ্ছি। তো সেটা আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জেনারেল ফাংশন। এরপরে আছে এই যে প্লেটটা, প্লেটের মধ্যে দেখো এই একটু বাঁকা হয়ে আছে, কিন্তু তাহলে কিন্তু এই যে ঘুরছে না, আটকে আছে। তাহলে এই প্লেটটাকে কী করতে হবে, সোজা করতে হবে, যাতে এই যে প্লেটটা আছে ফ্রিলি মুভ করতে পারে। অনেকে এখানে বাবল টিউব দেয়, পেন দেয়, অনেক কিছু করে এরকম করে সোজা করে দেখার চেষ্টা করে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। নাথিং, কিছু লাগবে না, তোমরা চোখের দেখায় বুঝে যাবে যে আমার যে প্লেটটা আছে সেটা দেখো একদিকে এই পাশে বেশি ঢুকে আছে, এই পাশে উঁচু আছে, তাহলে আমি এটাকে একটু ঠিক করে দিই, এটাকে একটু এই যে, তাহলে চোখের দেখাই তুমি ঠিক করতে পারবে। তাহলে এবার চাকতিটা ঘুরছে সুন্দর হবে, তার মানে ঘোরা মানে সব ঠিকঠাক আছে। তাহলে এই হচ্ছে বেসিক ফাংশন আমাদের প্রিজমেটিক কম্পাসের। আর যদি লাগানোর ক্ষেত্রে এই দেখো নিচে দেখাও একটু, এই যে এটাকে ধরতে হবে, এখানে একটা এই যে স্ক্রু আছে, এই যে স্ক্রুয়ের একটা হোল আছে, এই স্ক্রুটা কি এখানে লাগাতে হবে, এই লেগে জাস্ট ঘুরিয়ে, যেরকম করে আমরা নর্মালি টাইট দিই কোনো প্যাচ, সেরকম প্যাচ। সমস্ত প্যাচই কিন্তু মানে বেশি, সমস্ত প্যাচই হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ থাকে টাইট করার জন্য। তাহলে হয়ে গেল, এটা বেসিক গল্প শেষ। নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা ওটা এফবিবিবি কীভাবে একবারে নেওয়া যায় সেটা আমি দেখাচ্ছি। চল, নেক্সট কাজ হচ্ছে, এটা হচ্ছে কি রাউন্ড পিন দেওয়া থাকবে স্টেশন এ। এটার সাপেক্ষে আমাকে প্লাম বব ঝুলাতে হবে। এখানে প্লাম বব ছিল না আমাদের কাছে, তাই আমরা এটা টেম্পোরারি প্লাম বব বানিয়েছি। পাথর দিয়েও বানানো যায়, কিন্তু প্লাম ববটাই নিতে হবে, কারণ প্লাম ববের মাথাটা তোর মাথায় গিয়ে পড়বে। তাহলে এটা গিয়ে কী করতে হবে, এই যে এখানে বসাতে হবে। এখন ধরলাম মাঝখানে, আরও এই মাঝখানে ধরবো, এটাকে নড়ানো বন্ধ করে দিব, আর একটু সরবে এখানে, এরকম করে সেন্টারিং করে নিতে হবে যাতে কাজ করে যাবে। ঠিক আছে, মোটামুটি হয়ে গেল সেন্টারিং। এটাকে বলা হচ্ছে সেন্টারিং। সেন্টারিংয়ের পরের কাজ হচ্ছে লেভেলিং। লেভেলিং মানে এই চাকতিটা একটু সরাও, এটা ইয়েটা, এই চাকতিটা যে আছে এটা যেন ঠিকঠাক থাকে। তাহলে এই যে মানে ও ভেতরের যে চাকতিটা ফ্রিলি যেন মুভ করতে পারে। এই যে নোট ঠিকঠাক আছে। এখন এখানে একটা পিন আছে হালকা, এই যে ছোটো একটা পিন আছে, পুশিং পিন। এটাকে যদি চাপ দেয় তাহলে চাকতিটা বন্ধ হয়ে যাবে। আস্তে করে ছাড়তে হবে। অনেক সময় কী হয়, এরকম ঘুরতে থাকে, মানে ভেতরে এরকম যে বাইরে ঘুরছে, এই চাকতিটা ঘুরতে থাকে বিভিন্ন কারণে। তখন এটাকে প্রেস করে এই পাশের এই যে এই পিনটাকে প্রেস করে আটকে দিতে হবে, দিয়ে আস্তে করে ছাড়তে হবে, ছেড়ে দিয়ে ওয়েট করতে হবে যে ও নর্থ ডিরেকশনে ঠিকঠাক নিক। তাহলে ক্লিয়ার সেটিং, সেট আপ চেঞ্জ। এবার তুমি একটু সরো, ওখানে একজন রেনিং নট নিয়ে দাঁড়াও, একটা রেনিং নট দাও, দুটো লাগবে, একটা দিলে হবে না, দেখা যাবে না। ও দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে ওর সঙ্গে মেলানো। মেলানোর সময় যে বেসিক রুল মনে রাখতে হবে, আমি এই আইপিস, এই পুরোটাকে বলা হচ্ছে আইপিস। আইপিস দিয়ে দেখবো এই যে সুতোটা, এই সুতো আর ওই রেঞ্জিং নট, ওই যে রেঞ্জিং নট, এই তিনটে যেন একই লাইনে আসে, তিনটে একই লাইনে আসবে। ঠিক আছে, তাহলে আমি তিনটাকে একটু দূর থেকে নেবো। একদম কাছে নিলে কিন্তু মানে তোর মেলানোর ক্ষেত্রে কম বেশি হওয়ার চান্স। একটু দূর থেকে নিলে প্যারালাল হবে। আমি যদি তিনটে লাইনকে একসঙ্গে করতে চাই তাহলে কি একটু দূর থেকে নিতে হবে। মনে করা এই যে বড় বাঁশের খুঁটিটা আছে, এর সঙ্গে যদি ওই যে আমাদের কলেজ বিল্ডিংয়ের যে কর্নারটা মেলাতে চাই, তাহলে কী করতে হবে, আমাকে আর একটা খুঁটি লাগবে এখানে। এই দুটো খুঁটির সাপেক্ষে আমাকে লাইনটা মেলাতে হবে। ঠিক তেমনই এই যে লাইনটা, এই লাইন, এই আইপিস আর এই রেনিং নট, তিনটে একই লাইন আনতে হবে। তাহলে একটু দূর থেকে নেব, মোটামুটি 6-7 ইঞ্চি বা 1 ফুট না, 6-7 ইঞ্চি দূর, মানে এই আইপিস থেকে আমার এখানে প্রায় একটু দূরে থাকবে। তারপর রিডিং দেওয়ার সময় সামনে যাবো, একটু দূরে নিয়ে দেখো, একটু আমি দূরে নিয়েছি, এই জায়গায় মিলিয়ে দিলাম, মিলে গেল, ব্যাস মিলে যাবে। আবার একটু আগাবো পেছাবো, দেখবো ঠিকঠাক আছে কিনা। অনেক সময় চোখের দৃষ্টিজনিত ভুল হয়, মানে প্যারালাক্স এরর। হোয়াট ইজ প্যারালাক্স এরর, এরকম কোশ্চেন আছে। প্যারালাক্স এরর হচ্ছে চোখের দৃষ্টিজনিত ভুল। মানে এই যে আমি দেখলাম, আমি ডান চোখ দিয়ে বন্ধ করে বাঁ চোখ দিয়ে দেখছি, একরকম হবে। বাঁ চোখ বন্ধ করে ডান চোখ দেখছি, এদিকে সরে যাবে। ঠিক আছে, আবার দেখতে গিয়ে মেলাতে পারছি না। তাহলে এই চোখের যে দৃষ্টিজনিত ভুলগুলো হয় সেটাকে বলা হচ্ছে প্যারালাক্স এরর।
হ্যাঁ প্রিজমেটিক কম্পাসে। এবার আমি রিডিং দেখব। এই যে রিডিং একটু অস্বস্তি মানে অসুবিধা হচ্ছে, আমি সানগ্লাস দিয়ে দিলাম। হ্যাঁ এই যে 250 240। এবার যখন রিডিংটা মেলাবো একটু আমি পেছনে যাব আবার সামনে যাব, কারণ কি অনেকগুলো রেখা ওখানে আছে, মেলানো কষ্ট হয় যে কোনটা মিলেছে, কনফিউশন হয়ে যায়। সেজন্য প্রথমে আমি দেখে নিলাম, দেখলাম যে 240 ডিগ্রি আছে। এবার 240 ডিগ্রি দেখছি 41 42 43-এ মোটামুটি মিলছে, তখন আমি একটু পেছাবো, পিছিয়ে দেখবো 43 না 44, এরকম 2-1বার পেছাবো, পিছিয়ে আগাবো পেছাবো করে করে দেখলাম 1 2 3 43-এ মিলে গেছে। এর মধ্যে একটু আগা পিছা করে তোমাকে মিলিয়ে নিতে হবে। একবারে চোখ এরকম লাগিয়ে থাকলে কিন্তু হবে না আর কি, ঠিক আছে? একটু আগা পিছিয়ে ছাড়ি, দূরে থেকে যাবি, সামনে দেখবি, একটু ওপর নিচ করবি, করে তোর রিডিংটা ভালো আসবে। এই যে আমি এখানে ঘোলা আসছে, আমি তাই উঁচু করে নিলাম, এখানে ক্লিয়ার আসছে। রোদের দিকে হলে একটু মানে হোয়াইটিশ কালার আসবে, আর রোদের উল্টো পাশে গেলে একদম ব্ল্যাক দাগগুলো বোঝা যাবে। তাহলে এফবি হচ্ছে 243 ডিগ্রি, এটা নিয়ে নিলাম। একটা খাওয়া দাও, যে পেজে কাজ করেছিলাম ওটা করি। এফবি যদি 243 হয়, এফবি 243, কার এফবি? এ থেকে বি কে দেখেছি, মানে এটা 243 এফবি পেয়ে গেলাম। তাহলে বি থেকে এর রিডিং কত হবে? আমরা জানি ±180 করলেই ব্যাকওয়ার্ড বেরিং পাওয়া যাবে। তাহলে 243 - 180 করলে কত হয়? 3 4 43 ডিগ্রি, তাই তো? তার মানে ওই রেঞ্জিং রড থেকে এখানে দেখলে 43 ডিগ্রির মতো হওয়ার কথা, কাছাকাছি হবে। চলো একবার দেখি 43 ডিগ্রি হয় কিনা। 6 হবে, 63 ডিগ্রি, 63 ডিগ্রি হওয়ার কথা। হ্যাঁ, আর এই রেঞ্জিং রডটা এই যে এই ধরো গিয়ে গ্রাউন্ড কিনে ওলনটা কই রে, ওলনটা নিয়ে আসো। ওদের একটু কভার আছে ঠিকঠাক, সব ছেলে মেয়ে একটু নেই, কে কে আসছে দেখি। তাহলে আবার কি করব? আবার সেন্টারিং, সাদাটা নিয়ে না একজন। ও হ্যাঁ, এই তো আর একজন ছাতা নেই, তাহলেই তো হয়ে যাবে সবার কভার। এই যে আবার কি করবো, হয়ে গেল। দুটো রেঞ্জিং রড লাগাবে একসঙ্গে, একটা তো অর্ধেক দেখা যায়, ঠিক আছে? একটু উপরে দিয়ে একদম 1 2 3 4 64 এসছে, ঠিক আছে? আমি একটু কাছে যাই, একটু দূরে যাই। হ্যাঁ 64, আমাদের হওয়া উচিত কত ছিল? 63 হওয়া উচিত, কত ছিল? 64 আছে, একদম ঠিক আছে। 1-2 ডিগ্রি ডিফারেন্স থাকবে, 1-2 ডিগ্রি ডিফারেন্স থাকাটাই মানে ঠিক আছে। একদম মিলে যাওয়াও ঠিক না আর কি, একদম মিলে গেছে, ঠিক আছে? তাহলে 1-2 ডিগ্রি কম বেশি হতে পারে। এখানে যারা এক্সপার্ট, যারা স্মার্ট, তারা যদি এফবি নেয় তাহলে বিবি বার করে ফেলতে পারবে 180 ±। তার এফবি নেওয়া যদি সঠিক থাকে, এফবি যদি তার সঠিক থাকে, একদম পারফেক্ট থাকে, তাহলে বিবি তার হবেই 180 ±ই হবে। কালকে যে তোমাদের এরর 60 ডিগ্রি চলে আসলো, ওটা ভুল হয়েছে। মানে এরর 2-4 ডিগ্রি 5 ডিগ্রি এরকম হতে পারে, তার বেশি হয় না। ভালো মতো যদি কাজ করা যায় 2-4-5 ডিগ্রি, ম্যাক্সিমাম 10 ডিগ্রি, মানে ওটা মানে অকল্পনীয়, মানে ওটা আসে না সাধারণত। 2-3-4 ডিগ্রি 5 ডিগ্রি এরকম হয়। ক্লিয়ার? তাহলে আমরা এফবি দেখে ± করে বিবি কত হতে পারে অ্যাজুম করে নিব, তারপরে যন্ত্র দিয়ে মেলাবো, ব্যাস হয়ে গেল। তাহলে তোমার ভুল হবে না, তুমি জানো এত হওয়া উচিত, কাছাকাছি হওয়া উচিত। অনেকে কি হয়, এই 63 ডিগ্রি জায়গায় 263 ডিগ্রি ফেলে ভুলে, ওই যে এরর হতে পারে, ঠিক আছে? মানে কি কি এরর হতে পারে? লেখার জন্য লিখতে গিয়ে এরর হতে পারে, দেখতে গিয়ে এরর হতে পারে। এটা হচ্ছে এরর ইন প্রিজমেটিক কম্পাস, ইনস্ট্রুমেন্টাল এরর, পার্সোনাল এরর, প্যারালাক্স এরর, তারপরে কি বলে ম্যাগনেটিক ডিক্লাইনেশন থাকতে পারে আশেপাশে। এই যে যদি চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ এই যে এই যে ম্যাগনেটিক ডিক্লাইনেশন। দেখ তুই একটু সরাও, আমি দেখাচ্ছি যে আমরা যেটা পড়ি, হোয়াট ইজ ম্যাগনেটিক ডিক্লাইনেশন। ম্যাগনেটিক ডিক্লাইনেশন হচ্ছে প্রিজমেটিক কম্পাসের এখানে যদি কোনো চুম্বকীয় কোনো পদার্থ পাশাপাশি থাকে,
বা লোহা থাকে তাহলে সেটা অ্যাট্রাকশন করবে। তাহলে প্রকৃত যে রিডিং, এদিকে ধরো একটু, প্রকৃত যে রিডিং সেই রিডিংটা আসবে না, যেটা হওয়া উচিত সেটা আসবে না। সেটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তোর ঘড়িটা এখানে ধর, এই দেখ বড়, মানে আগে ঘড়িটা একটু পরে ধর, রিডিং এরকম আছে। এবার দেখো তাহলে এইখান থেকে আমার 64 ডিগ্রি হওয়া উচিত, আমি আগে মিলিয়ে নিচ্ছি, 64 হওয়া উচিত। এবার তুমি ঘড়িটা ধরো, এই দেখো এই যে ঘুরছে, আস্তে 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 সরে যাচ্ছে, আর একটু এদিকে নিয়ে, এই যে এই দেখো এই দেখো এই যে সরে গেল। এবার রিডিং আসলো 10 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি এরর হয়ে গেল। হওয়া উচিত 64, হয়ে গেল 10 ডিগ্রি, তাহলে এই যে এরর। বুঝতে পারলি? তাহলে একদম প্র্যাকটিক্যালি আমরা দেখতে পেলাম হোয়াট ইজ ম্যাগনেটিক ডিক্লাইনেশন, সেটা এখানে প্র্যাকটিক্যালি আমরা দেখে পেলাম। সুতরাং হাতের ঘড়ি ঢড়ি কিছু থাকলে, চুরি মালা থাকলে সরাই নিতে হবে, ঠিক আছে? সরিয়ে কাজ করতে হবে, কারণ গলায় থাকে লকেট, গলায় সরিয়ে নিতে হবে আর কি, তাই না? সরিয়ে রিডিং নিতে হবে। তাহলে আমাদের হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে এ থেকে বি কে দেখলাম, বি থেকে এবার সি কে দেখবো। সি কে একটা রিডিং, একটা রিডিং নোট নাও ওখানে, ধরো তো আমি খালি রিডিংটা নিয়ে বলে দিচ্ছি। তাহলে বি থেকে আমি ওটার উপরে ধরতে হবে একটা, পাগল। হ্যাঁ, এবার ওটা গ্রাউন্ড পিনে ধরো, সোজা করে ধরতে হবে, একদম স্ট্রেট। হ্যাঁ, দুপাশে পা দে, রিডিং নোটের দুপাশে পা দে, একদম স্ট্রেট। হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে এইভাবে দাঁড়াতে হবে, দেখাও, এইভাবে রিডিং নোট ধরতে হয় স্ট্রেট। বাঁকা করে আরাম করে আয়াস করে ধরে আছি, বাঁকা হয়ে গেলে তাহলে রিডিং ভুল হবে। তাহলে একদম স্ট্রেট নাক বরাবর থাকবে রেঞ্জিং রড। এবার এই যে রিডিং হয়ে গেল। এই যে একটু অসুবিধা হচ্ছে আমার দেখতে, যে বাঁ দিকে ডান দিকে কত রিডিং আছে, 190। একটু তখন এরকম চোখ আঁকা বাঁকা করতে হবে, করে দেখতে হবে। তাহলে 196 এটা হয়ে গেল। বি থেকে আগে দেখছি সি কে। হ্যাঁ, ও একটু বাঁকা আছে, হ্যাঁ ঠিক। এই যে ঠিক আছে। তাহলে বি থেকে সি কে দেখলাম। এবার কি করবো? ডি দেখবো, এফ বি, ঠিক আছে। তারপর ডি থেকে আবার ওই যে, তাহলে এইভাবে আমরা ঘুরে প্রিজমেটিক কম্পাসের রিডিংগুলো নেব। এবার রিডিং নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো আরও টেকনিক্যাল জায়গা রয়েছে। যেমন এ থেকে বি কে দেখলাম, আবার এ থেকে ডি কে দেখবো, একবারে হয়ে যাবে। তাহলে কেন খাতাতে একটা, তাহলে আমাদের একবারে হয়ে যাবে, না হলে ব্যাকওয়ার্ড বেরিং বের করতে হবে না আমাদের। এই যে আমি প্রথমে কি করলাম, এ থেকে বি কে দেখলাম। আমি এখানে ছিল প্রিজমেটিক কম্পাস, এ থেকে বি কে আমি রিডিং দেখলাম। তাহলে এখানে যন্ত্র আছে, তাহলে আমি এখানে ডি আছে, তাহলে ডি কেও তো দেখতে পাচ্ছি। তাহলে ডি থেকে এ, তার মানে রিডিংটা হচ্ছে এরকম, ঠিক আছে। তার মানে এটা ব্যাকওয়ার্ডটা একবারে পেয়ে গেলাম। আবার ইনস্ট্রুমেন্ট এখানে বসাবো গিয়ে, তাহলে বি থেকে সি কে দেখছি, বি থেকে সি। আবার কি করবো, বি থেকে এ কে এই ঘরে বসেই দেখতে পারবো। আবার ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলাম এখানে, সি থেকে ডি কে দেখবো প্রথমে, এই যে ডি দেখলাম। আবার সি থেকে বি কে দেখতে পাবো, এই যে। তাহলে প্রত্যেকটা ঘরের এফ বি বিবি আমি পেয়ে যাচ্ছি একবারে। তার মানে এ থেকে বি পাচ্ছি এফ বি, এ থেকে ডি পাচ্ছি ব্যাকওয়ার্ড বি, ঠিক আছে। আর ওখানে যেটা বললাম, একবার একটু যোগ বিয়োগ করে নেবে। এ থেকে যখন বি কে দেখছি, যে বি রিডিংটা হলো তার সঙ্গে 180 যোগ বিয়োগ করে দেখে নিবে তোমার রিডিংটা কত হতে পারে, অ্যাজুম। তারপরে যন্ত্র বসিয়ে দেখবে তোমার সঙ্গে মিলে গেছে কিনা। এটার ক্ষেত্রেও তাই, এ থেকে ডি কে দেখেছো, এবার ডি তে এসে যখন ডি ইনস্ট্রুমেন্টে যখন তুমি ডি থেকে এ কে দেখবে, তুমি চেক করে দেখবে 180 যোগ বিয়োগ করে মিলছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা রিডিং নেওয়ার ক্ষেত্রে এই কয়টা থাম্ব রুল মেনটেন করব। একটা স্টেশন থেকে দুবার রিডিং নেব, এ থেকে বি, এ থেকে ডি, বিতে এসে বি থেকে সি, বি থেকে পেছন দিকে এ, আবার সিতে এসে সি থেকে ডি, সি থেকে বি পেছন দিকে। যেটা বি পেছনে ওটা হলো ব্যাকওয়ার্ড বিয়ারিং, আর যেটা সামনে ফরওয়ার্ড বিয়ারিং। অর্থাৎ এ থেকে বি কে দেখা মানে ফরওয়ার্ড, বি থেকে সি ফরওয়ার্ড, সি থেকে ডি ফরওয়ার্ড, ডি থেকে এ ফরওয়ার্ড, এফ বি। আর আরটা কি, এ থেকে বি দেখছি ফরওয়ার্ড, বি থেকে আবার এ কে দেখছি ব্যাকওয়ার্ড,
বি থেকে সি কে দেখছি, আবার কি করছি, বি থেকে সি থেকে ডি কে দেখছি ব্যাকওয়ার্ড, ডি থেকে এ কে দেখছি ফরওয়ার্ড, ডি থেকে সি কে দেখছি ব্যাকওয়ার্ড, এ থেকে বি কে দেখছি ফরওয়ার্ড, এ থেকে ডি কে দেখছি ব্যাকওয়ার্ড। ওকে, ক্লিয়ার? পারবি এবার রিডিং দিতে? তাহলে এইভাবে সবাই সুন্দর করে রিডিং নাও, নিয়ে ঘরে নিয়ে আসো, আমি ক্যালকুলেশন শিখাচ্ছি। একটু ভিডিও কর সবাই, কে কে আছে এখানে দেখে নে ঠিকঠাক। তিনটা কার কজন আসছে, কে কে আসছে কাউন্ট করতো, কতজন বিকি কাউন্ট কর, কতজন? এইখান থেকে করে জিত একটু 15 জন, আমি 16 16 জিতকে কাউন্ট করছিস তো? হ্যাঁ, একটু সাইড দে, একটু ভিডিও বন্ধ করে একটা ছবি তোলা আমাদের।